ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলে রাজনীতির মুখ্য শক্তি হবে এনসিপি বলছেন বিশ্লেষকরা। জুলাই শহীদদের শ্রদ্ধায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু। শরীয়তপুরে গণপিটুনিতে নিহত 2, বগুড়ায় বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা, ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত 45। বারবার আলোচনার পরও গুলি বন্ধ করছে না বিএসএফ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে আরো কঠোর হবে বিজিবি। যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে, যোগাযোগ জনগণের সাথে রাখতে হচ্ছে। এবং রমজানের বাজারে লেবুর হালি শতক পেরিয়েছে, শশা বেগুনে অস্বস্তি, কাটেনি ভোজ্য তেলের সংকট, খাতুনগঞ্জে ছোলা সহ সব পণ্যই সহনশীল। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া, শ্রেণীর ভেদাভেদ ভুলে পূর্বের অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারলে রাজনীতির মাঠে গ্রহণযোগ্য হয়ে উঠবে তরুণ ছাত্রদের দল। পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করতে পারলে নতুন দলের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখছেন তারা। আর দলের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্য ও সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে আগামী দিনের রাজনীতিতে মুখ্য শক্তি হয়ে ওঠারও সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জওয়াদ মাহমুদ জানাবেন বিস্তারিত। বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার আত্মপ্রকাশ করেছে। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ইয়াপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ ও স্বকীয় সংস্কৃতি নিয়ে দলের ঘোষণাপত্র পাঠ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মাঝে আছে মতভেদ। তাই এত দলের ভিড়ে তরুণ শিক্ষার্থীদের হাতে গড়ে ওঠা দল নিয়ে জনমানুষের প্রতিক্রিয়া, শ্রেণীর ভেদ ঠেলে পূর্বের অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারলেই রাজনীতিতে গ্রহণযোগ্য হয়ে উঠবে তরুণরা। অবশ্যই ছাত্রকে উপকারে লাগবে। ছাত্ররা বিশেষ ভালো এবং তারা দেশের জন্য জীবনও দিচ্ছে। ছাত্র দেশের জন্য পরিশ্রম করছে, স্বৈরাচার সরকার খেদাইছে, আমাদের ভালো হবে না? মানে অবশ্যই ভালো হবে। চারটা ডাল ভাত খাইতেছে বা শান্তি মতো চলতেছে, আর দেখি যে লুটপাট মারামারি, এখানে একটা কাজ করতে যাবো, এখানে যায় চাঁদাবাজি করবো, তাহলে কি হইব? মানুষের দৈনন্দিন জীবনকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন না করতে পারলে নতুন দলের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা আছে সাধারণ মানুষের। এটা আসলে জনগণের আকাঙ্ক্ষা। জনগণ চাইছিল যে আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, এবং আওয়ামী লীগ এবং বিএনপি এদের চরিত্র একই রকম। তাদের কাছে মানুষের প্রত্যাশা থাকবে যদি তারা সাধারণ জনগণের কথা চিন্তা করে, শুধু তারা তাদের নিজেদের চিন্তা না করে সাধারণ জনগণের কথা যেন ভাবে। আমলে ভালো হলে যদি হয়, আমরা গরিব মানুষ, যদি যেটা ভালো হয় আমরা এভাবে চলবো, যে হোক কোনো সমস্যা নেই। শিক্ষার্থীদের রাজনৈতিক দল নিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুন এ দলটিতে নানামুখী মতাদর্শের সম্মিলন থাকলেও সেটি দলের অভ্যন্তরে কার্যকর করতে না পারলে হুমকিতে পড়বে দলটির ভবিষ্যৎ। তারা একটি অভ্যুত্থান ঘটাতে পেরেছে, সেই জায়গা থেকে তাদের সম্ভাবনার জায়গা তৈরি হওয়ার একটা চান্স আছে যদি তারা এখন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবে সেই প্রক্রিয়াটি খুব স্বচ্ছ এবং সমতার ভিত্তিতে হয়। নবীন হলেও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেওয়ার সাথে দলের ক্ষমতার ভারসাম্য ও সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে আগামী দিনের রাজনীতিতে মুখ্য শক্তি হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন তিনি। এই
এই চ্যালেঞ্জগুলো যত দ্রুত এবং যত ম্যাচিউরিটির সাথে যত মুখোমুখি হতে পারবে তত তাড়াতাড়ি তারা আসলে একটা জনগণের মাঝে একটা জায়গা তৈরি করে নিতে পারবে। কিন্তু পুরনো রাজনৈতিক বন্দোবস্তে না গিয়ে ছাত্রদের নতুন দল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকল পথ ও মতের মানুষদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে দুপুরে রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের কবরস্থানে ফুল ও শ্রদ্ধা দিয়ে এবং একই সাথে কবর জিয়ারত করেন তারা। শনিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অতীতে ছাত্রদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করত। এ সময় ছাত্রদের অধিকার ফিরিয়ে আনবার প্রতিশ্রুতি দেন তারা। লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে নতুন বন্দোবস্তর কথাও বলেন নেতারা। বলেন, শহীদের রক্তদান বৃথা যেতে দেয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন এবং যাদের পরিবার এখনো তাদেরকে খুঁজে পায়নি, সে সকল অজ্ঞাত শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। যে দাসত্বের যে কালচার ছিলেন, যে জিম্মি করে রাখার যে কালচার ছিলেন, সেই জিম্মি করে রাখার কালচারকে উপড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চান। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তাদেরকে গণতন্ত্রের সপক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সাথে আপোষ নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। এ সময় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় জানিয়ে জয়নুল আবদিন বলেন, নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পক্ষে রাখুন। এদিকে দ্রব্যমূল্যের সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। এছাড়াও আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত বিপ্লব বিরোধী বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, কোনো পরিবর্তন হয় না। তাহলে একটা দেশের জন্য, মানুষের জন্য কি এমন পরিবর্তন হলো? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে না। দয়া করে কারো কথায় কান না দিয়ে জনগণ যেটা চায়, জনগণ চায় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন নিয়েই বাংলাদেশের মানুষকে বাঁচান, বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ রমজানের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের ভাব গাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আপনারা জানেন যে থানা ভিত্তিক কারা ছিনতাইকারী, কারা এই সমস্ত অপরাধ করে, কারা চাঁদাবাজি করে, কারা এই সমস্ত জায়গায় দ্রব্যমূল্য বাড়ানোর জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে, এদের কম বেশি সবাই আমরা জানি। সামাজিকভাবে সহযোগিতা করলে এদেরকে ধরাও যাবে। এই সমস্ত ব্যাপারে আমরা সরকারকে আগাম সতর্ক করছি। আবারও বলছি, এইটা আপনাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় রাতে ডাকাত সন্দেহে 8 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এর আগে তাদের এলোপাতারি গুলিতে আহত হয় স্থানীয় 3 জন। জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সামগ্রী। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে হতাহতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। কাজী মনিরুজ্জামান জানাবেন বিস্তারিত।
শুক্রবার রাত 11টা শহরের কীর্তিনাশা নদীতে স্পিডবোট চালিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত চক্রের সদস্যরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়লে এলোপাথারি গুলি ও হাতবোমা ছোড়ে তারা। এলাকায় ডাকাতের উপস্থিতির খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইকিং করা হয় আশপাশের এলাকাতেও। মুহূর্তেই শত শত মানুষ ডাকাতদের ঘিরে ফেলে। বিক্ষুব্ধ মানুষ ডাকাত দলের 7 জনকে আটক করে গণধোলাই দেয়। রাত 10টা-9টা বাজে যদি এরকম বড় ধরনের ক্রাইম হয়, দেশে এই ধরনের এই সন্ত্রাসবাহী মনে করেন ছিবুট নিয়ে এত বড় ক্রাইম করে, তখন এই জায়গায় আমার ভয় না, আমার তো পুরো আতঙ্কে আছি। এমনি তো মানুষ গোলাগুলি করে আমার হাগলাগায় অস্ত্রপাতি গুলিগালি করছে। রাত 12টার পর থেকে আমাদের আস্তে আস্তে করে 5 জন ডাকাত সদস্যকে আনা হয় এবং এরা প্রথমে যে 5 জনকে আনা হয় তারা সবাই জীবিত, বাট তারা আশঙ্কাজনক। 1টার দিকে যখন আবার 2 জন ডাকাত দলের সদস্য আনা হয় এবং আমরা তাদেরকে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা করে এবং ইসিজি করার পরে আমরা তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে যে তারা 2 জন মৃত। পরে ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ডাকাতদের ছোড়া গুলি আর হাতবোমায় আহত হয় স্থানীয় 4 জন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় 5 ডাকাত ও 2 জন স্থানীয়কে ঢাকায় পাঠানো হয়েছে। আর ঘটনার তদন্তে কাজ করছে সিআইডি পুলিশ। ডাকাত হলো অজ্ঞাত, তার পরিচয় শনাক্তকরণের জন্য আসছি। তার হাতের ফিঙ্গার রিজ নিছি, আমরা সার্চ দিছি, কিন্তু আমাদের ডিভাইসে আসতেছিল নট ম্যাচ। এই যে ডাকাতরা ওই মাদারীপুরের রাজারচর থেকে আমাদের শরীয়তপুরে আঙ্গারিয়া হয়ে রাজনগরের দিকে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়টা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল পার্টি আছে এদেরকে বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করি। এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন স্থান থেকে ধৃত করে আর কি, এবং ধৃত করার পরে তাদেরকে আমরা যেটা জানতে পারি যে তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে। নিহত 2 ডাকাতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ার এই ঘটনা ঘটে। নিহত মেয়ের নাম সকিনা এবং তার মায়ের নাম আনোয়ারা বেগম। স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সকিনার বিচ্ছেদ হয় 1 মাস আগে। শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলে শুরু হয় বাক বিতণ্ডা। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে সে। পরে স্থানীয়রা মা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান সকিনা। আর আজ সকালে মৃত্যু হয় তার মা আনোয়ারার। এ ঘটনায় সকিনার আগের স্বামী রুবেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। সকালে উপজেলার রয়রা গ্রামে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য আবু সালেহ মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের সমর্থকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের মধ্যে ৩৫ জন শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনায় সড়কে গাছ ফেলে অন্তত 40টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা ও মুঠোফোন সহ অন্যান্য জিনিসপত্র। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। পুলিশ জানায়, গত মধ্যরাতে পাবনা সাথিয়া আঞ্চলিক মহাসড়কের সেচানিয়া ব্রিজ এলাকায় গাছের গুঁড়ি ফেলে পণ্যবাহী একটি ট্রাকের গতিরোধ করে একদল ডাকাত। এরপর একে একে আটকায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ প্রায় 40টি যানবাহন। গাড়ির দরজা খুলতে দেরি হওয়ায় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় পরিবহন শ্রমিক এবং যাত্রীদের মারধর করে তারা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় মুঠোফোন, নগদ অর্থ এবং বিভিন্ন জিনিসপত্র। ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রচন্ড কুয়াশা ছিল, একটা ট্রাক
দাঁড়ায়। আমি মনে করছি যে কি না কি জাম, হঠাৎ করে জাম আছে, মাথা বের করে দেখি যে ডাল পড়ে আছে, মনে করলাম যে হয়তো মরা ডাল টাল পড়ছে। বের করার সাথে সাথেই আমাকে এসে হাসপাতাল ধরে, হচ্ছে পিছনে একটা হায়াক্স আসে, দৌড় পারি ওরা ওইদিকে যায়, এ কালু হায়াক্স আইছে তাড়াতাড়ি আয়। যায় ওখানে যায় ওখানে মারধর করে, এ বিদেশগামী। রমজানের রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ গোয়েন্দা অভিযান পরিচালনা করবে ডিবি। যানবাহন, বিপণী বিতান, ট্রেন, লঞ্চ, বাস টার্মিনালকে ঘিরেও থাকবে নজরদারি। সকালে এক ব্রিফিংয়ে কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশের কমিশনার রেজাউল করিম মল্লিক। কেউ ডিবি পরিচয়ে তুলে নিলে বা সিভিল পোশাকে তল্লাশি করতে এলে ডিবিতে অভিযোগ জানানোর আহ্বান জানান এই কর্মকর্তা। প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা সহ পুরো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পর পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অনেকটাই আতঙ্কিত সাধারণ মানুষ। মুসলমানদের পবিত্র এই মাসে ইবাদতের পাশাপাশি বাড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্যবসা বাণিজ্য। এমন পরিস্থিতিতে মানুষের নিরাপত্তার উন্নতি ঘটবে নাকি অবনতি, তা নিয়ে সন্দিহান অনেকেই। কিছু কিছু এলাকা আছে ওইখানে যাওয়াটা খুব রিস্কি এবং মূলত আমরা আতঙ্ক থেকে যাই না। ওই পোলাপান দেখলে টাকা পয়সা নেই, দলীয় টাকা পয়সা দিই। আরো তৎপরতা বাড়ায় যদি তারা যদি একটু নিজ দায়িত্ব দিয়ে কাজগুলো করে, তাহলে আশা করি সামনে থেকে এগুলো আর পারবে না। তবে জননিরাপত্তা বাড়াতে সম্প্রতি ব্যাপক হারে বিশেষ অভিযান সহ টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রমজানকে সামনে রেখে জননিরাপত্তা জোরদারে বেশ কিছু বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে ডিবি। রমজানের পুরো মাস জুড়ে সাদা পোশাকে বিশেষ অভিযান চালানো সহ গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। তবে ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়ার ঘটনা ঘটলে বা সিভিল পোশাকে চেক করলে ডিবিকে অবগত করার আহ্বান জানান তিনি। এ সময় ছোট বড় যে কোনো অপরাধী ডিবি বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়, তাই যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। তৌহিদুল তারেক, এখন ঢাকা। ভারত ও বাংলাদেশের বাহিনী প্রধানদের মধ্যে বারবার আলোচনার পরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না বলে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। আর সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর হবেন বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বিজিবি মহাপরিচালক আরও বলেছেন, কোনো উদ্দেশ্য নিয়ে সীমান্ত কেউ না ঘেঁষলে আপাতত নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। কক্সবাজারের উখিয়ায় বিজিবির নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের সময় এসব কথা বলেন তারা। আরও জানাবেন মাজহার মাহবুব। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মোট 271 কিলোমিটার সীমান্তের 40 কিলোমিটার উখিয়ায়। অঞ্চলটিতে এতদিন সুরক্ষিত রাখতে সীমান্তে দায়িত্ব পালন করেছে টেকনাফ, রামু ও কক্সবাজারের একাধিক ব্যাটালিয়নের 7টি আলাদা ইউনিট। তাই সীমান্তে অস্থিরতা বাড়ায় বেশ কিছুদিন ধরেই উখিয়ায় নিজস্ব একটি ইউনিট চালু করার কথা ভাবছিল বিজিবি। শনিবার কক্সবাজারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন 64 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নতুন ব্যাটালিয়ন গঠনের ফলে উখিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার হবে। বিডিআর সদস্যদের শত সীমাবদ্ধতার মধ্যেই দেশের জন্য কাজ করার আহ্বান তার। 64টি বিজিবি ব্যাটালিয়নের সাথেও আরও 3টা ইউনিট এই বিজিবিতে সাথে যোগ হলো। টোটাল আজকে প্রায় 4টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে যুবক হত্যা নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, আলোচনার পরেও গুলি বন্ধ করছে না বিএসএফ। ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা তো ওরা ইউজ করে,
এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, উদ্দেশ্য নিয়ে কোনো বাংলাদেশি মিয়ানমার সীমান্তে না গেলে নিরাপত্তারও কোনো ঘাটতি নেই। তবে বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী সব দেশের সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর হবে বিজিবি। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে, তারপরও কিছু কিছু ব্যক্তিকে আমরা ওই জিরো লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে অনেক সময়। বাট আমরা এই দুই দিকেই চেষ্টা করে যাবো। এক হলো বিএসএফ এর সাথে, আরেক হলো মানবাধিকার অর্গানাইজেশনের মাধ্যমে, তৃতীয় হলো যে কেউ যাতে ক্রস না করে। উখিয়া সীমান্তের নিরাপত্তায় কাজ করবেন জওয়ান থেকে কর্মকর্তা প্রায় 800 সদস্য। এছাড়াও একই দিনে পতাকা উত্তোলন করা হয় গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও ব্যাটালিয়নগুলোর ঢাকার স্টেশন সদর দপ্তর। নিরাপত্তা জোরদার করতে গাজীপুরে ডগ স্কোয়াড K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করা হয়। মাজহার মাহবুব, এখন কক্সবাজার। রমজানের বাজারে লেবুর হালি শতক পেরিয়েছে। শশা বেগুনে কাটেনি অস্বস্তি। অন্যদিকে এখনও স্বাভাবিক হয়নি তেলের বাজার। বিক্রেতাদের পুরনো যুক্তি, চাহিদা বাড়ায় দাম বেড়েছে এসব পণ্যের। যদিও ছোলা, চিনি সহ অনেক পণ্যের দামই স্থিতিশীল আছে, তবে মাছ, মাংস আর সবজির দাম আগের চেয়ে বেড়েছে। রমজান মাস ঘিরে অধিক মুনাফা না করবার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। সালিম রেজার প্রতিবেদন। রোববার থেকে শুরু হচ্ছে রমজান। আগের দিন তাই বাজারে ভিড়। সকাল থেকেই কারওয়ান বাজারে ভিড় করেন ক্রেতারা। রমজানের শসা, বেগুন, লেবুর চাহিদা বেশি থাকে। আর এই অতিরিক্ত চাহিদার কারণেই এসব পণ্যের দাম প্রতি বছরের মতো এবারও বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। গত সপ্তাহে যে শসা কেজিতে বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকায়, শনিবার দাম 100 টাকা ছাড়িয়ে গেছে। লেবুর হালি তো হু করে বাড়িয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে লেবুর হালি বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকায়। রমজানের সুযোগ নিয়ে এক লাফে সেটি দ্বিগুণ হয়ে গেছে। বিক্রেতাদের সেই চিরচেনা অজুহাত চাহিদা বাড়া কি কারণ বলছেন। অথচ বাজার ঘুরে দেখা গেছে কোনো দোকানই সরবরাহের ঘাটতি নেই। শসা, লেবু আর হলো বেগুন, এগুলোর দামটা একটু বেশি। যেরকম হলো বর্তমানে সামনে রোজা আসতেছে, এই মৌসুমে আমরা একটু দামটা বাড়তেই থাকে। রোজার সময় একটা সিন্ডিকেট হয় বা রোজার সময় সব পণ্য দাম বেড়ে যায় বা বাড়িয়ে দেওয়া হয়। আজকে আমরা 80 টাকা কিনে আনছি, এটা কিনা দাম বেশি। আবার অন্য অনেক যাত্রা আছে, আজকে আমরা বেশি যাত্রা আনি, ডরে মাল কিনতে ঝামেলা মনে হয়। মুরগির বাজারেও অস্বস্তি রয়েছে। যেখানে আগে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হতো 170 থেকে 80 টাকায়, আর এখন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রায় সব ধরনের মাছের দামও বেড়েছে 150 থেকে 300 টাকা। রমজান মাসকে ঘিরে অধিক মুনাফা না করার আহ্বান ছিল ক্রেতাদের কণ্ঠে। কার কাছ থেকে ব্যবসা করতে পারবে, কে কার কাছ থেকে ঠকিয়ে মুনাফা অর্জন করতে হবে, সেদিকে সবার নজর। ব্যবসায়ীরাও রমজানের যে আদর্শ সেদিক থেকে সরে গিয়ে তারা শুধু মুনাফার পিছনে দৌড়ায়। যেগুলো বড় মাছ আপনার কিনছি, আপনার আগে 600 টাকা করে, এগুলা কিনতে আছে আপনার 650 করে। বিত্তবান যারা আছেন তারাই মাছ মাংস খাচ্ছেন, মধ্যবিত্ত যারা বা নিম্ন লোকরা যারা আছেন তারা কিন্তু খেতে পারছেন না ঠিক করে। বেশ কয়েক মাস ধরেই সয়াবিন তেলের সংকট রমজানের আগেও কাটানো যাচ্ছে না। বাণিজ্য উপদেষ্টার আশ্বাসের পরও বাড়েনি তেলের সরবরাহ। কয়েক দোকান ঘুরেও তেল পাচ্ছেন না ক্রেতারা। বিক্রেতাদের শঙ্কা, সংকট তৈরি করে বাড়ানো হতে পারে তেলের দাম। তেল কোম্পানিগুলা যদি একটু দাম বাড়াইতে পারে তাহলে তেল অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি যতটুকু মনে করতেছি তেল দিতেছে, অল্প অল্প দিতেছে। মার্কেটে বাজারে অনেক তেলের অনেক সমস্যা, তেলের অনেক ক্রাইসিস, তেল পাওয়া যেতেছে না। কিন্তু অন্য মাল ঠিকই দাম যাই হোক, কম হোক, বেশ হোক, পাওয়া যায়। 3 দোকান ঘুরে সয়াবিন তেলের সন্ধান পেলাম, এখানে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারছি তাও। অথচ চলতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 3,42,527 টন ভোজ্য তেল আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 4% বেশি। প্রতি বছর রমজানের আগে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার যে হিড়িক, সেটি এবার একটু কম। তবে সয়াবিন তেলের সংকট সহ বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ ঝেড়েছেন ক্রেতারা। তাদের দাবি অন্তত রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে যেন বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়। আর সেজন্য দরকার হলে প্রতিনিয়তই কর্তৃপক্ষকে বাজার নজরদারিতে রাখার আহ্বান তাদের। সানিম রিধা, এখন, ঢাকা। প্রতি বছর রমজান এলে পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামে অসাধু ব্যবসায়ীরা। তবে এবারের চিত্র পুরোটাই উল্টো। দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশিরভাগ পণ্যের দাম কমেছে।
ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট কেটে যাওয়ায় চাহিদার বিপরীতে দ্বিগুণেরও বেশি আমদানি হয়েছে। খুচরা পর্যায়ে সরবরাহ রয়েছে স্বাভাবিক, তবে সয়াবিন তেলের সংকট ভোগাচ্ছে ব্যবসায়ী ও ভোক্তাদের। হোসেন জিয়াদের প্রতিবেদন। রমজানের আগের বেচাকেনায় জমজমাট খাতুনগঞ্জের পাইকারি বাজার। সারা দেশ থেকে পণ্য নিয়ে আসা ট্রাকের সারি। ব্যবসায়ীরা বলছেন ছোলা, চিনি, পেঁয়াজ, খেসারি, খেজুর সহ রমজানের সব পণ্যেরই এবার সরবরাহ পর্যাপ্ত। তাই বাড়ার বদলে এবার উল্টো কমতির দিকে প্রায় সব পণ্যের দাম। রোজায় ছোলার চাহিদা প্রায় 1 লাখ টন, কিন্তু খাতুনগঞ্জে এবার আমদানি প্রায় দ্বিগুণ। তাই গত বছর 130-135 টাকায় বিক্রি হওয়া ছোলা আজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। গত কয়েকদিনে কেজিতে পণ্যটির দাম কমেছে 4 থেকে 5 টাকা। একই অবস্থা পেঁয়াজু তৈরির খেসারি ডালেরও। কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। এখন যেটি হয়েছে যে ছোট এবং মাঝারি এবং বড় প্রত্যেকেই আমদানি করার সুযোগ পেয়েছে এবং প্রতিযোগিতামূলক বাজার হতে পণ্যের সরবরাহ বেড়েছে। দেশে রমজানে খেজুরের চাহিদা 70 থেকে 80 হাজার টন। এবার শুল্ক কমানোয় হঠাৎ আমদানি বেড়েছে কয়েক গুণ, যার প্রভাব পড়েছে বাজারে। পাইকারিতে গত বছরের তুলনায় দাম কমেছে 30 থেকে 40%। প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে মানভেদে 300 থেকে 1200 টাকায়। এখন পর্যাপ্ত পরিমাণ সব ধরনের মশলা আমদানি হওয়ার কারণে সবগুলোর স্টক যথাযথ পরিমাণ আছে। দেশে পেঁয়াজের মৌসুম চলছে। ভারত সহ একাধিক দেশ থেকে আমদানিও প্রচুর, তবে ভরপুর মোকামে নেই বেচাকেনা। পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকায়, আর ভারতীয় 60 টাকায়। খেসারির আমদানি আছে ভালো, কিন্তু বাজার রেট কম, চাহিদাও আছে, কিন্তু মাল আমদানি বেশি হওয়ার কারণে বাজারটা একটু পড়তির দিকে। ব্যবসায়ী নেতারা জানান এবার ডলার সংকট কমে যাওয়া ও ব্যাংক মার্জিন কমার সুফল মিলেছে। রোববার বাজার আরও কমে যাবে বলে মনে করেন তারা। এবার প্রচুর সরবরাহ পেঁয়াজের। আপনার রমজান উপলক্ষে যে পরিমাণ বেচা বিক্রি হওয়ার কথা ওই পরিমাণ আমাদের বেচা বিক্রি হয় নাই। তবে বাজারে কৃত্রিম সংকট চলছে সয়াবিন তেলের। ডিলার পর্যায় থেকে খুচরায় যাচ্ছে না সয়াবিন। এ নিয়ে নানা সংস্থার অভিযান চললেও অবস্থার উন্নতি হয়নি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশের বাইরের প্রসঙ্গ। হোয়াইট হাউসের ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ হয় ট্রাম্প জেলেনস্কি বৈঠক। হয়নি বিরল খনিজ সম্পদের চুক্তি। এছাড়াও পুতিনকে বিন্দুমাত্র ছাড় দিতে চান না ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এক পর্যায়ে তাকে অকৃতজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতার কাঁদা ছোড়াছুড়িতে বাতিল হয় দুর্লভ খনিজ চুক্তি, এমনকি যৌথ সংবাদ সম্মেলন। বিসিবির দাবি, প্রথা ভেঙে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন ট্রাম্পের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তারা। আরও জানাবেন নাফিয়ার মনমোহন। সাবেক দুই অভিনেতার এমন বাকযুদ্ধ বড় পর্দার সামনে দেখলে হয়তো খুশি হতেন বিশ্ববাসী। তবে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ে তৈরি হলো ইতিহাস। শঙ্কা রয়েছে এর সঙ্গেই বদলে যেতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে পৌঁছান ভলোদিমির জেলেনস্কি। দুর্লভ খনিজ চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাঙ্ক্ষিত নিরাপত্তার নিশ্চয়তা চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যা প্রদানে ট্রাম্পের অস্বীকৃতির পরই বাধে বিপত্তি। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন চুক্তি না হলে ইউক্রেনকে সহায়তা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। এ সময় জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন ট্রাম্প। অপরদিকে জেলেনস্কি পরিষ্কার করে বলেন নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া অস্ত্রবিরতি মানবে না কিয়েভ। That's why we will never accept just ceasefire. It will not work without security guarantees. Security guarantees, maybe President is right about this document and other, but this document is not enough. Strong army is enough. You're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. But you're not acting at all thankful. And that's not a nice thing. বাকবিতণ্ডা এক পর্যায়ে গড়ায় উচ্চবাচ্যে, যা পুরো ওভাল অফিসে উত্তেজনা ছড়িয়ে দেয়। জেলেনস্কি বলেন আটলান্টিক মহাসাগরের জন্য যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এমন চলতে থাকলে শিগগিরই মার্কিনরা রুশ আগ্রাসনের শিকার হবেন। প্রতিউত্তরে ট্রাম্প জানান মার্কিনদের নিয়ে জেলেনস্কির চিন্তার প্রয়োজন নেই। দুই সরকার প্রধানের বাকবিতণ্ডার এক পর্যায়ে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। পুতিন কূটনীতিকে মূল্য দেননি বলে অভিযোগ করেন জেলেনস্কি। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন এই কূটনীতিই ইউক্রেনকে ধ্বংস করে ফেলতে পারে, যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র।
ওভাল অফিসে বসে ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটিকে অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি। He killed our people and he didn't exchange prisoners. We signed the exchange of prisoners, but he didn't do it. ট্রাম্প ও ভ্যান্সের পাশাপাশি মার্কিন মিডিয়াও জেলেনস্কিকে উদ্ভট প্রশ্নের মাধ্যমে ছোট করতে শুরু করে, যদিও তা বেশ ভালোভাবেই সামলান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তর্কযুদ্ধের কারণে ভেস্তে যায় চুক্তি, এমনকি প্রথা অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলন হবার কথা থাকলেও সেটিও হয়নি। ওভাল অফিসে প্রবেশের সময় ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ট্রাম্প স্বাগত জানালেও ফেরার পথে জেলেনস্কিকে বিদায় দেন হোয়াইট হাউসের কর্মীরা। বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি শান্তি চাইছেন না, মন পরিবর্তন করলেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। অন্যদিকে জেলেনস্কির দাবি, শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি অসম্ভব। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মাফিয়ার মতো আচরণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে ঘটে যাওয়া দুই প্রেসিডেন্টের বাকযুদ্ধ দেখে এমন মন্তব্য করেছেন খোদ মার্কিন বিশ্লেষক। অপরদিকে ট্রাম্প অপমান করবার পরও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন রেখে কথা বলেছেন জেলেনস্কি। জানারা ভুয়ে জানাবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকযুদ্ধ এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। দুই প্রেসিডেন্টের এই বৈঠক কোনো রুদ্ধদ্বার আলোচনা নয়, বরং পুরোটা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমের সামনে। তাই নজিরবিহীন এই ঘটনায় বাকরুদ্ধ বিশ্ববাসী। তাদের লম্বা সময়ের এই বৈঠকে শুধু যে বাকবিতণ্ডা হয়েছে তা নয়, শুরুর দিকে দুই প্রেসিডেন্টের হাস্যরস ও পরস্পরের প্রতি বিনয়ী ভাবও লক্ষ্য করা যায়। তবে যখনই ট্রাম্প জেলেনস্কিকে বারবার যুদ্ধবিরতি চুক্তির কথা বলেন, তাও আবার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত ছাড়াই, তখনই কিছুটা কঠিন ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তার যুক্তি, রাশিয়া 25 বারের বেশি তাদের চুক্তি ভঙ্গ করেছে, তাই তাদের কথায় কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাই একমাত্র উপায় হলো ইউক্রেনে মার্কিন সেনা ও এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তাদের ভূখণ্ডের নিরাপত্তা দেয়া। Security, when we speak about security guarantees, when the Europeans are ready for contingents, they need USA backstop. তবে জেলেনস্কি বিনয়ের সুরে কথা বললেও ট্রাম্প উত্তর দেন খুব কর্কশভাবে। আর ট্রাম্পের আচরণে বিশ্বজুড়ে তাকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। এমনকি খোদ মার্কিন বিশ্লেষকরাও কটাক্ষ করছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের। fact that this looked like some kind of mafia shakedown. You better do this, you better sign this, or you know, it was just the rudeness of it. It's not so much the issue itself, although I think they disagree with the issue too. You know, but it was really how bad the American leadership looked. Mr. President, অপরদিকে দেখা যায় মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছ থেকে তিক্ত ব্যবহার পাওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সম্মান রেখে কথা বলেন ভলোদিমির জেলেনস্কি। যদিও ট্রাম্পের সঙ্গে প্রতিবাদী ভাষায় কথা বলায় অনুতপ্ত নন তিনি। I respect President and I respect American people, and if I don't know if I think that we have to be very open and very honest. You're in no position to dictate what we're going to feel. দুই দেশের প্রেসিডেন্টের কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প বারবারই জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে সম্বোধন করছিলেন। দেখা যায় ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখায় যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 33 বার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ, চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে শারীরিক ক্লান্তিতেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের দলে। সাকিবকে রাখতে না পারার খেসারত দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। অন্যদিকে সংস্কারের স্লোগান দিলেও এখনও পুরনোদের নিয়েই চলছে বিসিবির সকল কার্যক্রম। এখন টিভির সঙ্গে একান্ত আলাপচারিতা এসব কথা জানিয়েছেন দেশের কিংবদন্তি সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আরও জানাবেন রেদওয়ান শাওন। চ্যাম্পিয়ন্স ট্রফির পালা চুকিয়ে রাতে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে উৎসব মুখর পরিবেশে বরণ করার কথা ছিল লাল সবুজের প্রতিনিধিদের, সেখানে কপালে জোটেনি দলের নামে গলা ফাটানো কোনো সমর্থককে।
টাইগারদের এই করুণ পরিস্থিতির কারণ যে মাঠের পারফরমেন্স তা হয়তো বলার অপেক্ষা রাখে না। তবে সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ রফিকের চোখে ধরা দিয়েছে বেশ কিছু ভিন্ন কারণ। শারীরিক ক্লান্তি, দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের অনুপস্থিতি আর সঠিক পরিকল্পনার অভাবেই টুর্নামেন্টে ভরাডুবির সাক্ষী হয়েছে বাংলাদেশ। তো হতাশ হলো যে আমাদের বাংলাদেশে যেভাবে গিয়েছিল কনফারেন্স নিয়ে, কিন্তু দেখা যায় আমরা দুর্ভাগ্য যে ওই কনফারেন্স নিয়ে আমরা ফিরতে পারিনি। ল্যাকিং সবচেয়ে বড় আমি বলবো যে প্লেয়াররা খুব টায়ার্ড ছিল। নিজের সেরা সময়ে মোহাম্মদ রফিক ছিলেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। সেরারাই নাকি বোঝেন সেরাদের কদর। ব্যতিক্রমী নন মোহাম্মদ রফিকও। চ্যাম্পিয়ন ট্রফির আসরে সাকিব আল হাসানকে না নেয়ার সিদ্ধান্তটাই ছিল বিসিবির সবচেয়ে বড় ভুল। রাজনীতির পার্টটা আলাদা থাক, বাট আমার ক্রিকেট পার্টটা আলাদা দেখতে হবে। আমি অবশ্যই, কারণ কি এখন সাকিবরা যদি মনে করেন যে না আপনার ওই রাজনীতিভাবে যদি আপনি এটা জড়ায়, ওই চিন্তা করার টাকা নিচ্ছে। বাট আবার আরেকটা সিলেক্টর যেটা বলছে যে ওকে ব্যাটসম্যান হিসাবে নিব না, ওই করবে, তাহলে আপনার ওর জায়গায় ব্যাটসম্যানটা কোথায়? ওর জায়গায় আপনি একটা প্লেয়ার তৈরি করে দেখেন না। এদিকে এই কিংবদন্তির দাবি সংস্কারের নামে বিসিবিতে এখন পর্যন্ত দেখা মেলেনি কোনো পরিবর্তন, বরং পুরনোদের সঙ্গী করেই চলছে দেশের ক্রিকেট বোর্ডের সব কার্যক্রম। নতুন দেশ হয়েছে, নতুন বোর্ড হবে, নতুন বোর্ডে কোথায় নতুন লোক এটা আমাকে বলেন। তারা কি আগে বোর্ডের আন্ডারে চাকরি করে নাই? আপনি ফাইম স্যার কি আগে বোর্ডের আন্ডারে, ফারুক কি আগের বোর্ডের আন্ডারে যেতে? তারা তো ঘুরে তারাই। তা আপনি এখানে নতুন কি দেখবেন? আর নতুন ক্যালেন্ডার কোথাতে তৈরি হবে? নতুন একটা লোক ঢুকালে নতুন চিন্তা ভাবনা করে নতুন একটা ফিউচার তৈরি, নতুন নিজের ভাবে একটা ক্যালেন্ডার তৈরি হবে। দেখা যাচ্ছে পুরানো লোক আছে, এদের ওই আগের রকমই ব্রেন ওয়াশ আছে, ওইভাবেই কিন্তু চিন্তা ভাবনা করতেছে। তো সুতরাং কিন্তু এইভাবে কিন্তু চলবে না। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। টস জিতে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করবে ইংল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের শেষ ম্যাচে বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ হেরে এর মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংলিশরা। আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে টেম্বা বাভুমার দল। ওয়ানডেতে দুই দলের মোট ৭০ বারের দেখায় প্রোটিয়াদের জয় ৩৪টিতে আর ইংলিশদের জয় ৩০টি। ফলাফল আসেনি বাকি ৬ ম্যাচে। এবারের আসরে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কেবলমাত্র ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানের বড় ব্যবধানে হারাতে পারে কিংবা পরে ব্যাটিং করে ১১.১ ওভারে ম্যাচ জিতে, তবে সেমির টিকিট মিলবে আফগানদের। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলে রাজনীতির মুখ্য শক্তি হবে এনসিপি, বলছেন বিশ্লেষকরা। জুলাই শহীদদের শ্রদ্ধায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু। শরীয়তপুরে গণপিটুনিতে নিহত ২, বগুড়ায় বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা, ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ৪৫। বারবার আলোচনার পরও গুলি বন্ধ করছে না বিএসএফ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর হবে বিজিবি। যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে, যোগাযোগ জনগণের সাথে রাখতে হচ্ছে। এবং রমজানের বাজারে লেবুর হালি শতক পেরিয়েছে, শসা বেগুনে অস্বস্তি, কাটেনি ভোজ্য তেলের সংকট, খাতুনগঞ্জে ছোলা সহ সব পণ্যই সহনশীল। এ ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।